আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম তথ্য দিতে মোবাইল অপারেটরদের অনুরোধ। প্রবাসীদের ভোটার করতে চলতি মাসে জাপানে শুরু হচ্ছে কার্যক্রম। এবছর মোট 25 দেশে কাজ শুরুর লক্ষ্য ইসির। 9 দেশে মেলেনি আশানুরূপ সাড়া, আবেদন 50,000-এর নিচে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো সেগুলো আসলে ম্যাচ করে না। দেশে বেকার 76 লাখের বেশি, দক্ষতার ঘাটতির সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবই কারণ বলছে কর্তৃপক্ষ। শিল্পের চাহিদা বিবেচনায় মানব সম্পদ তৈরির পরামর্শ। বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে। আলো যদি থাকে সিকিউরিটি বা নিরাপত্তাটা সুন্দর হবে। পরিবেশটা যে সুন্দর ছিল আগের, ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না। রাস্তায় গর্ত, নষ্ট সড়কবাতি, কোটি কোটি টাকা বরাদ্দেও নেই সুফল। এক যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হাতিরঝিল, দায়িত্বে অবহেলায় শাস্তির নজির তৈরির তাগিদ। এবং পুতিনের ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে 50 দিনের আলটিমেটাম, না হলে মস্কোর ওপর 100% সম্পূরক শুল্ক আরোপের হুমকি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম সতর্কতা জানানোর অনুরোধ করা হয়েছে। যৌথভাবে কাজ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে। শুভ খানের রিপোর্ট। মব সহিংসতা ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন সবসময় নিকটতম টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে। টাওয়ারের মাধ্যমে হ্যান্ডসেটের সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে গ্রাহকের অবস্থান, গণসমাবেশ নির্ণয় করা যায়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় মব সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে নিকটবর্তী টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস পাওয়া সম্ভব। সরকারকে রিকোয়েস্ট করেছিল একটা ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স সেন্টার করার জন্য, যেটার মাধ্যমে মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে এগুলো কিন্তু এখন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটা বের করা সম্ভব। এই তথ্যই অপারেটরদের আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহের অনুরোধ করেছে সরকার। মব যেখানে তৈরি হয় সেটা টেলিট্রাফিক ডাটাটা অ্যানালাইসিস করে বাংলাদেশ পুলিশকে কিভাবে এম্পাওয়ার করা যায় এই ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। এরই মধ্যে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোবাইল অপারেটররা বলছে জাতীয় স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। এখনো আমরা ওইভাবে রিকোয়েস্টটা পাইনি, তা যদি আসে তাহলে দেন উইল গো ইনটু দ্য ডিটেইলস যে কি করতে হবে। সিকিউরিটি যদি কোনো চাহিদা থাকে, আমাদের যদি টেকনোলজিক্যালি সম্ভব থাকে, অফকোর্স আমরা কোঅপারেট করব গভর্নমেন্ট থেকে। বর্তমানে 18.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ মাসেই জাপানে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। আগামী 2 মাসের মধ্যে আরও 5 দেশ সহ চলতি বছর মোট 25 দেশে কার্যক্রম চালাতে চায় ইসি। তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলা 9 দেশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানান এনআইডি মহাপরিচালক। বিদেশ থেকেই আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে কাজ করছে ইসি। এজন্য 9টি দেশে বসবাসরতদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। কার্যক্রম চলমান থাকা 9 দেশ থেকে ভোটার হতে আবেদন করেছেন 47,713 জন। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, প্রবাসীদের ভোটার হওয়ার আগ্রহ বাড়াতে কাজ করছে ইসি ও দূতাবাস। নাগরিকরা আবেদন করেছে, কিন্তু হয়তো অনেক দূরে থাকে, সময় করতে পারে না, আসতে পারে না বা আসে নাই, বা নানানভাবে হয়েছে, ওখানে একটা বিপুল সংখ্যা কিন্তু কমে গেছে। আমরা তদন্ত সম্পন্ন করেছি, এরকম সংখ্যা হচ্ছে 20,752। এমন লোকের নাম্বার দিয়েছে সে আমাদের সাথে যোগাযোগ করেনি, অথবা তার কোনো ট্রেস আমরা খুঁজে পাইনি। যারা ভোটার এখনো হতে পারেননি, এই ফ্যাসিলিটিস ডেভেলপ করা হয়েছে। বলছেন ভোট দিবেন, তাদের সংখ্যা কত সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু আপনি যদি সুবিধাটা পৌঁছে দিতে পারেন, তাহলে হবে কি, যারা আগ্রহী তারা অন্তত ইনক্লুড হতে পারবে। এনআইডি মহাপরিচালক জানান, এ মাসেই জাপানে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ। 2 মাসের মধ্যে আরও 5 দেশে, আর এবছরে আরও 10টি দেশে শুরু হবে কার্যক্রম। জাপানে চালু হয়ে যাবে, কারণ জাপানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 23-24 তারিখে হয়তো চালু হয়ে যাবে, ইনশাল্লাহ এই মাসের মধ্যে শুরু হয়ে যাবে। আরও 5টা দেশের ব্যাপারে অনুপত্তি পেয়ে গেছি, এবং এই 5টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে,
ওম্যান রয়েছে যেখানে প্রচুর বাংলাদেশি আছে, তারপরে মালদ্বীপ আছে, প্রচুর বাংলাদেশি আছে, জর্ডান আছে, সেখানেও বেশ কিছু বাংলাদেশি আছে। আগামী 2 মাসের মধ্যে এই 5টা দেশে আমরা এটা চালু করতে পারবো। নির্বাচনের আগে এই বছরটা চিন্তা করি, হয়তো 8-10টা দেশে যাওয়া সম্ভব। ভবিষ্যতে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে বলেও জানান হুমায়ুন কবির। ক্যাম্প করতে হলে আমাদের নিজস্ব জনবল লাগবে সেখানে, যারা এই ব্যাপারে এক্সপার্ট। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের বেকারের সংখ্যা ৭৬ লাখের বেশি। প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা। এজন্য চাকরি প্রার্থীদের দক্ষতার ঘাটতি ও কর্মসংস্থানের অভাবকে দায়ী করছে কর্তৃপক্ষ। আবার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে দক্ষতা থাকার পরও কাজ পাচ্ছেন না অনেকে। বিশ্ব যুব দক্ষতা দিবস নিয়ে তুষার আহমেদ ইমনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। বিশ্বে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ 8 নম্বরে। সরকারি হিসেবে জনসংখ্যা 17 কোটির বেশি। এর মধ্যে 15 থেকে 29 বছর বয়সীদের সংখ্যা প্রায় 5 কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে 26 লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। 1 বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠী বেড়েছে 0.33%। চোখে স্বপ্ন কিন্তু মুখে নিস্তব্ধতা। আশা আছে, সুযোগ নেই। এ যেন বাংলার লাখো তরুণের শিরায় উপশিরায় গাথা এক করুণ নির্মমতা। একটি দেশ সে দেশের তরুণদের কর্ম দিতে না পারলে সে দেশের উন্নয়ন যেন শুধুই কল্পনার এক ফুলেল প্রতিবেদন। যে যুব সমাজের চোখে স্বপ্ন ছিল অগ্রগতির, তাদের পদচারণা আজ থমকে গেছে চাকরির অজানা চৌকাঠে। বেকার আছি প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। বিশেষায়িত বিষয়ে পড়ালেখা করেও চাকরি পাচ্ছেন না অনেকে, কারণ দেশে ওইসব বিষয়ে কাজের সুযোগ নেই বললেই চলে। ফলে বিদেশে চলে যাওয়া ছাড়া উপায় থাকে না। এই দেশের যে জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, সেই সেক্টরসগুলো এবং আমাদের গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো, সেগুলো আসলে ম্যাচ করে না। সহশিক্ষা হিসাবে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ থাকে, সেই জায়গাগুলোতে এখনো বেশ কিছু ঘাটতি আছে। যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মিলছে না কাজ। আবার দক্ষ যুব সমাজ তৈরিতে ভূমিকা রাখতে পারলেও পর্যাপ্ত কর্মসংস্থান নেই। কেউ অনার্স মাস্টার্স পাশ করেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো কাজ যখন যদি করতে বলেন, সেই কাজ করার দক্ষতা তাদের থাকে না। আমরা এই দক্ষতা উন্নয়নের জন্য প্রতি বছর 83টা ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষজ্ঞ বলছেন, শিল্পের সঙ্গে আলোচনা করে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাপনা সাজাতে না পারলে আগামীতে আরও বাড়বে বেকারত্ব। প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার, ভিতরের যে ডিজাইন এবং যে ডেলিভারি, সেখানে মূলত চ্যালেঞ্জগুলো রয়েছে। বাংলার আকাশে নতুন সূর্য উঠুক, যেখানে কর্মহীনতা নয় বরং তরুণের কর্মই হবে জাতির শক্তি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে হাজার কোটি টাকার প্রকল্প হাতিরঝিল। ঢাকার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কথা থাকলেও দূষণ আর পরিচর্যার অভাব দিন দিন স্পষ্ট হচ্ছে হাতিরঝিলে। এতে দর্শনার্থী বা ওই এলাকা ব্যবহারকারীদের অভিযোগের তালিকা লম্বা হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা দায় চাপাচ্ছেন রাজুকের ওপর, যদিও রাজুক শুনিয়েছেন আশ্বাসের ফুলঝুরি। আল মামুন এবং মোবারক হোসেন শুভর তোলা ছবিতে বিস্তারিত জানাবেন আলামিন তুষার। গ্রামীণ কোনো সড়ক নয় আঞ্চলিক সড়কও। এটি খোদ রাজধানীর হাতিরঝিল রিং রোডের কুনিপাড়া অংশ। এসব গর্তে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে রাস্তাতে, যেখানে বৃষ্টির সময় অ্যাক্সিডেন্ট বেশি হয়, রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়। আলো যদি থাকে তাহলে হয়তো অনেক সুন্দর লাগবে আরো, বা সিকিউরিটি বা নিরাপত্তা সুন্দর হবে। যদিও প্রতি বছর ঝিলটি রক্ষণাবেক্ষণে প্রায় 7 থেকে 8 কোটি টাকা বরাদ্দ রাখে সরকার। গত কয়েক বছরের নথি বলছে, বরাদ্দকৃত অর্থের বড় অংশই ব্যয় হয় বিদ্যুৎ খাতে। যদিও বেশিরভাগ সড়কবাতি পড়ে আছে বিকল হয়ে, আর যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। শুরুর দিকে ঝিলের সেতুগুলোতে থাকা ঝলমলে আলোকসজ্জার সবটাই এখন অতীত। এ তো গেল সড়কের কথা। ভরা বর্ষাতেও হাতিরঝিলের পানির দশা যাচ্ছে তাই। পানি পরিষ্কার রাখতে 2 বছরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেহজাবিন এন্টারপ্রাইজকে 1 কোটি 80 লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, দিনকে দিন এই ঝিলের পানিতে দূষণের মাত্রা বেড়েই চলেছে। গেল 1 যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশার ক্ষত ঝিলের প্রায় পুরোটা জুড়ে। পরিবেশটা যে সুন্দর ছিল আগের, ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না। যদি এই ড্রেনের সংযোগ যদি এখানে পানির কাছে থাকে, তাহলে আমার মনে হয় না এটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হতে পারতেছে এখন।
এদিকে চক্রাকার বাসে বাড়তি ভাড়া আদায় এখন স্বাভাবিকভাবেই নিয়েছেন এ পথের যাত্রীরা। নিয়ম অনুযায়ী রাজধানীতে কিলো প্রতি ভাড়া 2 টাকা 42 পয়সা, কিন্তু হাতিরঝিলের বাসকে আখ্যায়িত করা হয় পর্যটন হিসেবে, যে কারণে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ। অন্যান্য জায়গাতে ভাড়া বেশি হয়, ঠিক আছে বেশি, মানে এটা একটু মানায় নিতে হয়। যদিও বিআরটিএ এখানে নীরব, আর রাজুক চেয়ারম্যান জানেই না এই বাড়তি ভাড়ার বিষয়টি। তথ্যটা সত্যি কথা বলে আমার জানা ছিল না, রাজুক কোনো বাড়তি ভাড়ার মতন দেয় না। সার্বিক পরিস্থিতি শুনে রাজুক চেয়ারম্যান দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। হাতিরঝিল মানে যে প্ল্যান নিয়ে করা হয়েছিল 100% অ্যাকচুয়ালি ওই মেনটেনেন্স আমাদের জন্য করা এই দেশের জন্য খুব ডিফিকাল্ট। এই বাতিগুলো লাগানোর জন্য আমি এস্টিমেট চাইছি, আমি অবশ্যই এটা দেখব এবং ইনশাল্লাহ যদি ব্যত্যয় ঘটে আমি এটা সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। রাজুক চেয়ারম্যানের আশ্বাসের প্রায় 3 মাস পর আমরা আবারও হাতিরঝিলে। তার আশ্বাসে খুব একটা পরিবর্তন যে হয়নি তার প্রমাণ এই অন্ধকার। পরিবর্তন বলতে এই 3 মাসে শুধুমাত্র একটি টেকনিক্যাল টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর পুরো দায় রাজুকের উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বে অবহেলার শাস্তির সংস্কৃতি তৈরি হলে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না। হাতিরঝিলে যে আমাদের মূল অবজেক্টিভ ছিল সেখান থেকে দূরে চলে আসছে। রাজুকে যে কর্মকর্তারা যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ময়লা আবর্জনার ব্যবস্থাপনা তৈরি করা এবং সেখানে পয়ঃবর্জ্য বা শিল্প বর্জ্যের যতগুলো অবৈধ লাইন আছে সবগুলো সরিয়ে ফেলে হাতিরঝিলের নান্দনিকতা এবং তার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। রাজধানীতে জল আর সবুজের যে মেলবন্ধন তা এখন পর্যন্ত মেলে এই হাতিরঝিলেই। তাই সচেতন নাগরিকদের প্রত্যাশা প্রতিশ্রুতি রূপে টিকে থাকবে 302 একর আয়তনের এই প্রকল্প। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 বছরে বাংলাদেশকে $3 বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। অধ্যাপক ইউনূস জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, জাতিকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল তারা। এ সময় শুধু আকার না দেখে দেশের বৈচিত্র্যময় অর্থনৈতিক মূল্যায়নের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক গত অর্থ বছরে বাংলাদেশ $3 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখবে। গণঅভ্যুত্থানের পর রংপুর বিভাগের বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পলাতক। কিছু ইউনিয়ন চালাচ্ছেন প্রশাসক, বেশিরভাগই চলছে প্যানেল চেয়ারম্যান দিয়ে। এতে করে তৃণমূলের নাগরিক সেবা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় 21 মে গাইবান্ধার 6 ইউনিয়ন চেয়ারম্যান সহ গ্রেফতার হন মোট 8 জন চেয়ারম্যান। এরপরই গা ঢাকা দেন আওয়ামী লীগ সমর্থিত অধিকাংশ চেয়ারম্যানরা। 5 আগস্টের পর বিভিন্ন মামলায় নীলফামারীর 7টি ইউনিয়নের 16 জন চেয়ারম্যান পলাতক ছিলেন। এদের মধ্যে 7 জন হাইকোর্টের আদেশে পূর্ণবহাল হন। পঞ্চগড়ের বাংলাবান্ধা, ঝোলই শালশিরি, দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বহিষ্কার রয়েছেন। এছাড়াও নাশকতার মামলায় একাধিক ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছেন। এতে গ্রাম আদালত, জন্ম মৃত্যু সনদ, স্থানীয় বিরোধ নিষ্পত্তি সহ নানা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। আমাদের ইউনিয়নের কোনো সেবা যত্ন নাই, মানে চেয়ারম্যান নাই, মেম্বার নাই। জনগণের অনেক হয়রানি হচ্ছে। কারণটা হলো প্রশাসক যে নিয়োগ দেওয়া হয়েছে উনি আসলে কৃষি অফিসার। ঠাকুরগাঁওয়ের 54টি ইউনিয়নের মধ্যে কাগজে কলমে 15 জন অনুপস্থিত। কুড়িগ্রামের 9 ইউনিয়ন চলছে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দিয়ে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেকে পালিয়ে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। একই অবস্থা দিনাজপুর ও লালমনিরহাটের অনেক ইউনিয়নের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড ওঠানোর জন্য। আজকে তো আমরা দিতে পারবো না, এটা সময় লাগবে। কেন? আমাদের এখানে তো মেম্বার চেয়ারম্যান নাই। এলাকায় যে সামাজিকতা কতগুলো ছোট ছোট দ্বন্দ্ব ফাসাদ এগুলো সমাধান হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে তৃণমূলের সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী আমরা প্যানেল 1কে দায়িত্ব প্রদান করেছি এবং তাকে সেই বিধি মোতাবেকই এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা
সেটি তারা পেয়ে যাবেন। রংপুর বিভাগে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা 535টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এক মাসে তিস্তা ও ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। গাইবান্ধার ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জে হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়িঘর, আবাদি জমি সহ 2টি আশ্রয়ন প্রকল্পের 5 শতাধিক ঘর। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। অব্যাহত পানি বৃদ্ধি, আগ্রাসী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র, বিলীন ঘর ও ফসলি জমি। বছরের বেশিরভাগ সময় প্রকৃতির এমন নিয়মের সঙ্গে আলিঙ্গন করে বেঁচে আছেন গাইবান্ধার দুর্গত এলাকার বাসিন্দারা। তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। গত 1 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। হুমকির মুখে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়িঘর ও আবাদি জমি সহ 2টি আশ্রয়ন প্রকল্পের প্রায় 5 শতাধিক ঘর। ঘরবাড়িহারা বাসিন্দারা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। আর্থিক সংকটে অনেকে। 2টা আদর্শ গ্রাম আছে আর 3টা প্রাইমারি স্কুল আছে আর কি এখানে। আর সব মিলে 1000 পরিবার বসবাস করে আর কি জায়গা। ভুট্টার আবাদ করে, পাটের আবাদ করে, এটা যদি ভাঙ্গে যায় তাহলে আমাদের কৃষকের আর কিছু থাকবে না, সব ভাঙ্গে যাবে। নদীটার ব্যবস্থা করে দেবেন, আমরা কিছু চাই না। ইউনুস সরকার যেন আমাদের দ্রুতভাবে কাজটা করে দেয়, তাহলে আমাদের হাজার হাজার লোক রক্ষা পাবে। প্রতি বছরই নিয়ম করে ভাঙছে নদী তীর। প্রতিরোধে নামমাত্র চলে জিও ব্যাগ ফেলার কাজ। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করি আমাদের যে প্রস্তাবিত ডিপিপি আছে এটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে যে নদী ভাঙ্গন যে এলাকাগুলো আছে সুন্দরগঞ্জ, সদর এবং ফুলছড়ির, সেগুলো নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে। সাহায্য নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের। বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্র নদী পারের গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 25টি পয়েন্টে এভাবেই ভাঙন শুরু হয়েছে। 2-1টি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা ছাড়া অধিকাংশ পয়েন্টেই কোনো কাজ শুরু হয়নি। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে মস্কোর বিরুদ্ধে 100% সম্পূরক শুল্ক আরোপ করা হবে। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো। সম্প্রতি তিনি রাশিয়ার ওপর বিরক্তি প্রকাশ করে জানান পুতিন তাকে হতাশ করেছেন। রাশিয়ার ওপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে 100% সেকেন্ডারি ট্যারিফ। কিন্তু এখানেই থেমে থাকেননি ট্রাম্প। আরও জানান রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে 100% ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা। এই ঘোষণার দিনই ইউক্রেনের কিয়েভে বৈঠক করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলগ। আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বাণিজ্য যুদ্ধ চূড়ান্ত পতনের পথে। তবুও যুক্তরাষ্ট্র সার, পারমাণবিক উপাদান সহ বেশ কিছু রুশ পণ্য কিনছে। এগুলো নতুন শুল্কের আওতায় পড়লে দাম বাড়বে বহুগুণে। আর সেই দাম শুধুমাত্র রাশিয়ার নয়, পরোক্ষভাবে গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও। নাদিম মারজান, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের পর এবার সিরিজ নিয়ে স্বপ্ন দেখছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে এ জয় টনিক হিসেবে কাজ করবে বলে বিশ্বাস তাদের। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগার একাদশে অলরাউন্ডারের অভাব বোধ করছেন পাইলট এবং গোল্লা। টেলেন্ডারদের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তারা। একটা জয় বদলে দিয়েছে সবকিছু। শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকেই বাংলাদেশের সঙ্গী কেবল হার। মাঝে ওয়ানডেতে একটা ম্যাচ জিতলেও বাজে হারে সিরিজ খুইয়েছে মিরাজের দল। টি-20তে শুরুটা মন মতো হয়নি ম্যানেজমেন্টের, তবে ডাম্বুলা দুহাত ভরে দিয়েছে লিজন বাহিনীকে।
ম্যাচটা কেবল বাংলাদেশ জিতেছে তা কিন্তু নয়, লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের আন্তর্জাতিক টি-20 ইতিহাসে রানের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় বড় জয় এটি। ঘরের মাঠে স্বাগতিকদের 100 রানও করতে দেননি রিশাদ শরীফুলরা। এরকম দাপুটে ম্যাচের পর এবার সিরিজ জয় নিয়ে আশাবাদী সবাই। যে দলে আছেন দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং খালেদ মাসুদ পাইলট। আমরা এখনো সবসময় বলি 2 নাম্বার 3 নাম্বার দল হয়নি, আমরা অলওয়েজ স্ট্রাগলিং দল। প্রতিটা সিরিজ, প্রতিটা ম্যাচ, প্রতিটা রান আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই যদি আমরা সিরিজটা জিততে পারি টি-20, আমার কাছে মনে হয় এটা আমাদের ফিউচার ক্যালেন্ডারে হেল্প করবে। আমরা যেহেতু কনফিডেন্স অনেক লুজ করেছি, আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচটা সিরিজটা জিতলে বাংলাদেশ টিমটা আবারও ওইভাবে কামব্যাক করবে এবং পরবর্তী পাকিস্তানের সাথে যে খেলাগুলো আছে আমি মনে করি তখন পাকিস্তানের জন্য একটা প্রেশার হবে যে না শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসছে। জয় এলেও টিম কম্বিনেশন নিয়ে কিছুটা আক্ষেপ সাবেক ক্যাপ্টেন পাইলটের। টি-20 ফরম্যাটে ভালো করতে দলে প্রয়োজন অলরাউন্ডার, আর এই জায়গাতেই তিনি কমতি দেখছেন টাইগারদের। তাই টেলেন্ডারদের আরও একটু দায়িত্বশীল হওয়ার আহ্বান। আমাদের দেশে শুধুমাত্র এই ইমপ্রুভমেন্টটা নয়, এটা কিন্তু শুধুমাত্র খেলোয়াড় না, খেলোয়াড়ের সাথে পিছনে যে ম্যানেজমেন্ট আছে, ধরেন লিটন দাস বা তামিম জুনিয়র, ইমন, তারা তো ব্যাটিংয়ে প্র্যাকটিস করবেই। পিছন দিককার ব্যাটসম্যান 10, 11, 9, 8 যারা ব্যাটিং করে তাদেরকে কি করে আরও অলরাউন্ডার বানানো যায় সেই প্রকল্পগুলো আমার কাছে মনে হয় কখনো দেখি নাই। আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারির ইনিংস নিয়ে আলোচনা হলেও লিটনের রানে ফেরাটাই বড় স্বস্তি লাল সবুজ শিবিরে। যদিও লিটনের এই ইনিংসের পরও তাকে নিয়ে বাজি ধরতে ভয় পান পাইলট, কারণ এলকেডির অতীত যে বলে মোটেও ধারাবাহিক নন তিনি। ধারাবাহিক না হওয়ার পিছনে আছে ব্রেন, যে আমি ব্রেন বলতে পারছি যে কোন সময় কোন বলটাকে মারবো, কোন সময় কোন বলটাকে মারবো না, ক্যালকুলেশন, শর্ট সিলেকশন, এগুলো তো আসবে আপনার ব্রেন থেকে। তো আপনি একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে আছে, অথচ লিটন দাস 10 বছর আগে থেকে খেলছে, 10 বছর আগে কিন্তু 60-70 রান করেছে বড় বড় টিমের সাথে, এখন কেন পারছে না? নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।